শিশুরাই সবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি লায়লা খন্দকার, একজন উন্নয়ন কর্মী, শিশু অধিকার নিয়ে কাজ করি। শিশুরাই সব উদ্যোগ বিশ্বাস করে যে শিশুদের ভবিষ্যৎ শুধু নয়, বর্তমানকে অর্থবহ করতে পারে বড়রা। এবং এক্ষেত্রে মা বাবা সহ শিক্ষক, সরকারি বেসরকারি কর্মকর্তা, শিল্পী, মিডিয়া কর্মী, অন্যান্য সবার দায়িত্ব পালন করতে হবে। শিশু সংবেদনশীল সমাজ করার ক্ষেত্রে অবদান রাখার জন্য গত বছর আগস্ট মাসে শিশুরাই সবের যাত্রা শুরু হয়েছে। একটি ফেসবুক পেজ এবং ওয়েবসাইট করেছি আমরা, এবং আজ হচ্ছে আমাদের প্রথম ফেসবুক লাইভ অনুষ্ঠান। যৌন নির্যাতন থেকে শিশুকে রক্ষা এ নিয়ে আমরা আজকে আলোচনা করব। জুমে আছি, আপনি আমাকে 1 ঘন্টা পরে ফোন করেন। হ্যাঁ, আমরা জানি পৃথিবীর সব দেশের মতো বাংলাদেশেও শিশুরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে অনেক ভ্রান্ত ধারণা আছে, সচেতনতার অভাব আছে। আমাদের আজকের লাইভ অনুষ্ঠানের লক্ষ্য হচ্ছে মা বাবা সহ সমাজের সব বড়রা আসলে যৌন নির্যাতন থেকে শিশুদের সুরক্ষায় কি কাজ করতে পারে, কিভাবে দায়িত্ব পালন করতে পারে সেই বিষয়ে সচেতনতা সৃষ্টি। আজকে আমাদের সঙ্গে মূল আলোচক হিসেবে আমরা পেয়েছি আফসান চৌধুরীকে। তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং শিশুরাই সবের উপদেষ্টা পরিষদের একজন সদস্য। এছাড়াও আমাদের সঙ্গে আছেন নঈম আরা, তিনিও শিশুরাই সব উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে আছেন। আমি আর কথা বাড়াবো না, আমি এখন আফসান ভাইকে আমন্ত্রণ জানাবো। তার আগে একটু আমি বলে নিতে চাই আজকের ফরম্যাটটা নিয়ে। আফসান ভাই আমাদের মূল আলোচক হিসেবে থাকবেন, আমরা তার কথা শুনবো। তার বক্তব্য উপস্থাপনের পরে আমরা আলোচনায় যাব, এবং আমরা আশা করছি আপনারা যারা আজকে ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন তারাও এই আলোচনায় অংশ নেবেন। তারা অংশ নিতে পারেন আমাদের মন্তব্যের ঘরে আপনাদের মতামত অথবা প্রশ্ন জানিয়ে, এবং আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোরও উত্তর যথাসম্ভব দেয়ার। তো আপনাদের সবাইকে ফেসবুক লাইভে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আফসান ভাই এখন আপনাকে অনুরোধ করছি আপনার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ লায়লা, এবং ধন্যবাদ আমার দীর্ঘদিনের সহযাত্রী নাঈম ওয়ারা এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমরা আলাপ করব কয়েকটা স্লাইডের ভিত্তিতে। এই স্লাইডগুলো দেখানো, আমি বাংলায় বলবো, স্লাইডগুলো ইংরেজিতে লেখা। তো যেটা আশা করব যদি সম্ভব হয় শিশুরাই সব যারা চাইবেন এই স্লাইডগুলো তাদেরকে পাঠিয়ে দেবেন, এবং সেটা তারা দেখে নিয়ে তারা আরো একটু বেশি বুঝতে পারবেন হয়তো, কারণ আমি কথায় কথায় কথা বলে যাব। তো অতএব স্লাইডগুলো যেমন পড়াচ্ছে আমার কথাটা শুনেন, কিন্তু সাথে সাথে যদি স্লাইডের দিকে চোখ রাখেন তাহলে সুবিধা হবে। এইভাবেই আমি শুরু করছি। আমি শিশুদের নিয়ে কাজ করছি প্রায় 40 বছর, আর শিশুদের যৌন নির্যাতন নিয়ে কাজ করেছি বিভিন্নভাবে, এটা প্রায় 35 বছরের মতো হবে বিভিন্ন পর্যায়ে, এবং শেষে গিয়ে আজ একেবারে কাজেরও তো সময় প্রায় শেষ, তখন এদিকে তাকিয়ে মনে হয়েছে যে সবচেয়ে যতগুলো সমস্যা নিয়ে আমরা কাজ করি তার মধ্যে সবচেয়ে কষ্টদায়ক, পীড়াদায়ক হচ্ছে বোধহয় শিশুদের যৌন নির্যাতনকে থেকে সুরক্ষা করা, বা যে যৌন নির্যাতিত হচ্ছে তাকে কিছু একটা বলা, সহায়তা করা, সাহায্য করা। এবং আমি এই কথাটা নীতিগতভাবে প্রত্যেক সময় বলি যে একজন শিশু হিসেবে আমি নিজে যৌন নির্যাতিত, অর্থাৎ যে যৌন নির্যাতিত শিশুর যে কষ্টটা, এটা আমি একেবারে ব্যক্তিগতভাবেই বুঝি। এটা খুব গুরুত্বপূর্ণ, আমার এটা লজ্জা নেই, আমি এটা বলতে চাই। আমি আশা করি আপনাদের মধ্যে যাদের যদি এই নেতিবাচক অভিজ্ঞতাটা হয়ে থাকে তাহলে আপনারাও ঠিক একইভাবে সমস্যাটার দিকে তাকাবেন এবং অন্যদেরকে একটু সহায়তা করতে চেষ্টা করবেন। এবারে আমি একটু বলা শুরু করছি। সেটা হচ্ছে যে বিশ্বের প্রায় সকল দেশে শিশু যৌন নির্যাতন হয়, সকল জনগোষ্ঠীর মধ্যে হয়, সকল শ্রেণীর মধ্যে হয়, সকল ধরনের মানুষের হয়, এবং বড় কথা সকল জেন্ডারের হয়, ছেলে পুরুষ নির্বিশেষে যৌন নির্যাতন হয়। এবং এটা খুব গুরুত্বপূর্ণ, এটা যে মনে রাখা যে এটা আমাদের শুধু সমস্যা না, বা নারীর সমস্যা না, বা ছেলেদের সমস্যা না, এটা নির্যাতিত এবং নির্যাতনকারীর সমস্যা। এবং এইটা স্মরণ রেখে আমার কথাগুলো হচ্ছে পৃথিবীর সকল জায়গাতেই হয়, এবং বিভিন্ন রকম যৌন নির্যাতন হবে। তবে যেটা আমরা লক্ষ্য করেছি যে কারা যৌন নির্যাতিত হয়, কে যৌন নির্যাতনকারী, আমরা দেখেছি যেটা সেটা হলো যে
সুযোগ থাকতে হয়। ইচ্ছা এবং সুযোগ এই দুটো যখন মিলিত হয় তখন যৌন নির্যাতনটা ঘটে। তো তাহলে কাদের ইচ্ছাটা হচ্ছে? বিভিন্ন রকম মানুষের ইচ্ছা হয়, সবসময় যে ইচ্ছা হচ্ছে তা না, কিন্তু সুযোগটা সবচেয়ে বেশি হয় ঘনিষ্ঠ মানুষদের। আমাদের গণমাধ্যমের কারণেই কিছুটা আমরা ভাবি ধর্ষণ হচ্ছে, যে বাচ্চাদেরকে জোর করে চেপে নিয়ে গিয়ে নিয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা আপনার মিডিয়াতে, আমি নিজে মিডিয়ার লোক, প্রত্যেক সময় এরকম একটা ধারণা দেওয়া হয় যে ধর্ষণগুলো হচ্ছে সবচেয়ে ভয়াবহ জায়গায়, বাসে হচ্ছে, এখানে হচ্ছে, অলিতে গলিতে হচ্ছে, বা গোপনে হচ্ছে ইত্যাদি। ঠিক নয়, একেবারে নিরাপদে যৌন নির্যাতন হয় শিশুদের। অতএব এটা স্মরণ রাখা দরকার, যাতে করে যারা যৌন নির্যাতন বুঝতে চান তাহলে দেখবেন যে এই ঘটনাটাই ঘটে। যাদের নিজেদের জীবনে অভিজ্ঞতা আছে তাহলে দেখবেন খুব নিরাপদেই যৌন নির্যাতনটা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানতেই পারি না যে কার হয়েছে, কখন হয়েছে। এটাই হচ্ছে একটা বিষয়। এবং দুঃখের ঠিক না, এটা বাস্তবতা। আমি তো ইতিহাস পড়াই। বাস্তবতা হচ্ছে যে আমার সমাজ বা বিশ্বের সমাজ কেউই মনে করে না যে শিশুদের যৌন নির্যাতন একটি বড় সমস্যা। বড়দের যৌন নির্যাতনকে বড় সমস্যা মনে করা হয়, শিশুদেরটা না। তাহলে আমরা বুঝি যে শিশু আর বড় এই যে বিভাজনটা, এটা শিশু যৌন নির্যাতনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এটা নেক্সট স্লাইড। একটু জানানোর জন্যই বলছি, এটা দেখো কোনো বিশাল কোনো বিষয় না। সেটা হচ্ছে যে যৌন নির্যাতন যারা করে তাদের সবাই 0 থেকে 18 বছর পর্যন্ত। আমার খুব একটা খারাপ অভিজ্ঞতা আছে যে একটা 9 মাসের বাচ্চার যৌন নির্যাতন আমি জানি। 9 মাসের বাচ্চা যৌন নির্যাতন, এটা হয়তো ভাবাটাই অসম্ভব, কিন্তু এরকম ঘটনা ঘটেছে। সাধারণত ওই বয়ঃসন্ধিকালীন, অর্থাৎ 10-11 বছরের আগের নিচে যাদের যৌন আগ্রহ হয় যেসব বাচ্চাদের সঙ্গে, সেটাকে ইংরেজিতে বলে পিডোফিলিয়া। আর এরপরে যারা, সেটা হলো অন্য একটু পরিস্থিতি পরিবেশে হয়, কিন্তু এই 10-11 পর্যন্ত সবচেয়ে বেশি হয়। এই কারণে সবাই যে পিডোফিলিয়া, আমি সেটা বলতে যাচ্ছি না, কিন্তু কারণ তারা সবচেয়ে বেশি অসহায়ত্বের সঙ্গে যৌন নির্যাতনের সরাসরি সম্পর্ক রয়েছে। অতএব এই অসহায়কে যৌন নির্যাতন করাটা খুব সহজ। পরবর্তীকালে ছেলেদের আর মেয়েদের যৌন নির্যাতনের গতি প্রকৃতি একটু ভিন্ন হয়, সেটা আলাপ করা যেতে পারে, কিন্তু এই বিভাজনটা সমাজে রয়েছে। বাচ্চাদের যাদের যৌন নির্যাতন হয় তারা বাবা মাকে বলে কি বলে না? না, বলে না, প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই বলে না। জানাজানি হয়ে যাওয়াটা অন্য বিষয়, এবং জানাজানি হয়ে গেলে জানাজানিটাকে ঢাকার জন্য অনেক বেশি পরিশ্রম করা হয়। কেন বলে না? এটা নানা কারণে। পরিবারের ভেতরের মানুষরা যৌন নির্যাতন করে, বা কাজের ক্ষেত্রে যারা আছে যৌন নির্যাতন করে। আমি দুটো কেসের স্টাডি রেফারেন্স দিয়ে বলছি, যে একটা জায়গায় যে যৌন নির্যাতন করা হচ্ছিল, ও তো কাজে মেয়ে ছিল, ও যদি বলে যে ওর উপর যৌন নির্যাতন করা হচ্ছে, তাহলে ওর চাকরিটা চলে যাবে। সহজ সরল কথা, ও সহ্য করে গেছে। আরেকটা ক্ষেত্রে ছিল, একটা ও ছেলেটা রাখাল ছিল। তো আমি বললাম, জিজ্ঞেস করছিলাম যে তুমি বলো নাই কেন, অন্যরাও তো ছিল। ও বলে খাইতে দিব না। ও খুব সরল ভাবে এটাকে বলেছিল, খাইতে দিব না। তো খাইতে দেব নাটা ওদের জন্য আর্থিকভাবে একটা দুর্বলতা ছিল, সেই কারণে ওকে নির্যাতন করাটা ও বলেনি, ও যা বুঝতে পারছিল। অন্যদিকে যেটা হয়, যে যেটা আমি মনে করি আরো বড় সমস্যা, সেটা হচ্ছে যে যৌন নির্যাতন যে হচ্ছে, এটাই তো অনেক বাচ্চারা জানে না। এটা যে যৌন নির্যাতন, কেউ কি করে বুঝবে? আমিও তো বুঝিনি। আমাকে যখন ওর সঙ্গে যৌন সম্পর্ক বা যাই বলা হোক করছিল, আমি তো বুঝতেই পারছিলাম না কি হচ্ছে। আমার তখন বয়স ছিল 4। তো অথবা আমি কি বুঝবো যে এটা যৌন নির্যাতন না যৌন? আমার তো তখন যৌন মানে তাড়নাই তো তৈরি হয়নি, ইনস্টিংক্ট তৈরি হয়নি, প্রি সেক্সুয়াল আমি। কিন্তু আমি খুব কপাল আমার ভালো, আমার মা দেখে ফেলেছিল ঘটনাটা ঘটছে। কিন্তু বিষয়টা হলো, অনেক ক্ষেত্রে আমরা জানি না, বাচ্চারা জানি না যৌন নির্যাতন হচ্ছে, এটা কি খারাপ সেটা কি বোঝে না। অনেক ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করি, অনেক সময় হয় তারা এটাকে বয়স্ক মানুষরা যখন করে, ও হয়তো এখন বেশি হয়েছে, যেটা ও সিনেমা দেখেছে, করেছে, একটু প্রেম ভালোবাসা মনে পর্যন্ত করতে পারে। ও কোনো কমপ্লেনই করে না, ও ভাবেই না যৌন নির্যাতন। যখন সমস্যাটা খুব বড় আকারে তৈরি হয়ে যায় তখন এটা হয়। আর বাবা মারা যে ভূমিকাটা পারে, বা পরিবার যেটা করে, 2-3টা কারণে পরিবার এটাকে জানাজানি হতে দেয় না। এক হচ্ছে মেয়ের ক্ষেত্রে, আমরা যখন বড় বাংলাদেশ ব্যাপী যে স্টাডিটা করেছিলাম, সেটা দেখেছিলাম যে বিয়ের একটা বিষয় থাকে। মেয়েদের বিয়ে হবে না যদি জানাজানি হয়ে যায় যৌন সম্পর্ক হচ্ছে। যে কোনো ধরনের যৌন সম্পর্ক বিয়ের আগে হলেই মেয়েদের বিয়ের একটা বড় ঝামেলা। অতএব কেউ এটা বলতে চায় না।
অন্য ছেলেদের ক্ষেত্রে যেটা হয়েছিল যে ছেলেরা মনে করছে যে এটা হচ্ছে স্বাভাবিক, এটাই হয়, সবার হয়। বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করে, বন্ধু বান্ধব আরে তোরে এটা করছে, আমারও এরকম করছিল, এই করছিল, ও আর বলে না, ও আর কিছুতে বলে না। অন্যদের কি অবস্থা হয়েছিল সেটা তো জানেও না, ও বলেও না। একটা কেস পেয়েছিলাম যেখানে বাবা মাকে গিয়ে ছেলেটা বলেছিল, কিন্তু যে কোনো কারণে হোক সে মনে করেছে যে এটা বাবা মাকে বলা উচিত, এবং বাবা মা হেসে দিয়েছে বলে এইটা কোনো কিছু হইল। অর্থাৎ আমরা যৌন নির্যাতনকে যে আমি বলবো প্রত্যক্ষভাবে সমর্থন করি, এটা আমরা ভাবিও না। আমরা এটা কণ্ঠস্বরটা তুলি না বলে ও যৌন নির্যাতনকারী জানে যে তার তো কিছু হবে না, এইভাবে জিনিসটা খুব বেড়েছে। আরেকটা যে পরিসরে হয় সেটা হচ্ছে যে নির্যাতনকারী যদি খুব ক্ষমতাবান হয়, সবল হয়, তাহলে তার বিরুদ্ধে কিছু বলা যাবে না। এখন স্পেসিফিক্যালি বলছি যে আমরা বাউনিয়াবাদ এলাকায় যখন কাজ করেছি তখন দেখেছি সামাজিকভাবে গোটা সমাজ আন্দোলনে ইউনিয়ন পরিষদের মেম্বারের বিরুদ্ধে যখন গেল তখন তার কিছু একটা হলো, কিছু একটা হয়নি, বেশি কিছু না। কিন্তু অতএব আমার মনে হয় প্রতিবাদের পরিসরটা এই ক্ষেত্রে খুব জটিল, এবং প্রতিবাদ যে সবসময় হচ্ছে বা হওয়া সম্ভব সেটাও বলা যাচ্ছে না। নেক্সট। এখানে একটা বিষয় থাকে, আমি কাজ করতে গিয়ে যেটা দেখেছিলাম যে সেটা হচ্ছে যে মিডিয়ার কারণে হয় আমি মনে করি, যে ছেলেরাই যৌন নির্যাতনকারী। কিন্তু আমাদের এই আমি 20-22 বছরে আমি যে জিনিসটা লক্ষ্য করেছি যে ছেলেরাই প্রধানত যৌন নির্যাতনকারী, কিন্তু প্রধান যৌন নির্যাতনকারী এই অবস্থার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে, কারণ নারী যৌন নির্যাতনকারীর সংখ্যা অনেক বাড়ছে। আমাদের দেশে তো কোনো হিসেব গবেষণা কোনোটাই করা হয় না, কিন্তু পশ্চিমে তো হচ্ছে, পশ্চিমে কিন্তু এটা খুব সবচেয়ে দ্রুত বাড়ছে এই গোষ্ঠীর। এবং এরা কারা? এরা হচ্ছে স্কুলের যারা আছে, অর্থাৎ বাচ্চাদের সঙ্গে সরাসরি যারা যোগাযোগ যাদের হয়, তাদের মধ্যে এটা খুব বেড়ে গেছে। ফিমেল স্কুল টিচার এখন একটা ক্যাটাগরি হিসেবে, অ্যাবিউজার ক্যাটাগরি। এবং তারা কাদের সঙ্গে যৌন সম্পর্ক করছে? 11-12 বছরের বাচ্চা থেকে আরম্ভ করে 17-18 গুলো হচ্ছে একটা মার্জিনাল, কারণ 16-র উপরে হয়ে গেলে যৌন কর্ম পশ্চিমে এটা আইনি। আইনি কথাটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটু পরে বলবো। তো নারী কখন কখন করছে, দেখা যাচ্ছে যে নারী যখন অদ্ভুত ভাবে এই জিনিসটা হচ্ছে, নারী যত ক্ষমতায়িত হচ্ছে, নারী যৌন নির্যাতনের ক্ষেত্রে তাকে অনেক বেশি প্রকাশ করতে দেখা যাচ্ছে। তার ক্ষমতা আছে, অন্যের উপরে তার আছে, তার পর নির্ভরশীলতা তার কম, এবং অবস্থাপন্ন যদি হয় তাহলেও এটা এক ধরনের ক্ষমতা তার মধ্যে আসছে। সে যদি সবল হয়, অন্যের উপরে যদি ক্ষমতা খাটাতে পারে, তাহলে হচ্ছে। এবং এর কারণে অনেকগুলো নির্যাতন, যৌন নির্যাতনের ঘটনা। অন্যটা হচ্ছে যেটা আমরা তখনও কেস পেয়েছিলাম 20-22 বছর আগে, তখনই ঢাকা শহরে অ্যাপার্টমেন্ট বিল্ডিং হচ্ছিল। সেটা হচ্ছে যে ওই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ তো অনেক রকম মানুষ থাকে, সেই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর ছেলে এবং মেয়ে উভয়ই সুযোগ পেলে একে অন্যের সঙ্গে যৌনকর্ম করে। বাচ্চাদের সঙ্গে করে, কারণ বাচ্চাদের সঙ্গে মেয়েদের ক্ষেত্রে যৌনকর্ম করাটা নিরাপদ বেশি। কেন নিরাপদ? কারণ ওর কথা কে বিশ্বাস করবে? যদি কাজের লোক ছেলেটার সঙ্গে যৌনকর্ম হয়, কাজের লোকটাকে কেউ বিশ্বাস করবে না, যে একটা বাড়ির গৃহী, সে হাউস ওয়াইফ, সে আরেকজনের কাজের লোকের সঙ্গে যৌনকর্ম করছে। কিন্তু এরকম ইনস্টেন্স ছিল। এছাড়া ওদের উপরে জোর করে 12 বছরের উপরে বাচ্চাদেরকে জোর করে ধর্ষণ করাটা একটু কঠিন বলে তাদেরকে এক ধরনের ঘুষ দিয়ে যৌন কর্ম করা হয়। আমি কেন কথাটা বলছি সেটা হচ্ছে যে কেউই আপনি ধরে নেওয়া যায় না যে যৌন কর্ম, যৌন নির্যাতন করবে না শিশুদেরকে। একটা কেস স্টাডি সেদিন আমার সঙ্গে আগে গবেষণা করতো, এখন আর করে না, অন্য জায়গায় স্বাধীনভাবে গবেষণা করে। ও আমাকে বলছিল যে আফসান ভাই, ঢাকার বাইরে থেকে যে আত্মীয়রা আসে, এই একই বিছানায় শুতে দেয়। বয়স্ক মানুষ, নারী হোক পুরুষ হোক, পুরুষাই বেশি আসে, এবং বাচ্চাদেরকে যৌন নির্যাতনের কেস ভেরি হাই। তো সেই কারণে আমি মনে করছি যে এইটা আমাদের স্মরণ রাখা দরকার, যে এই পরিসর যৌন নির্যাতনকারীর পরিসরের প্রায় কেউই বাদ নেই। এবং এইটা যদি জানা থাকে তাহলে আমাদের সহজ হবে বুঝতে। আমি একটা সমকামীদের জীবন ব্যবস্থার উপরে একটা কাজ করেছি, প্রায় মাস 6 হয়ে গেল। ওখানে যেটা দেখছিলাম যে সমকামীদের মধ্যেও কিন্তু ওই শিশুদের সঙ্গে কিছু কিছু কেসে
যৌন সম্পর্ক করার প্রবণতাটা অনেক বেশি। আবার সেই নিরাপত্তার প্রশ্ন আসে, ওকে কে বিশ্বাস করবে, ও বড়, ও বয়স্ক, ও যা খুশি বলতে পারে। ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে এটা হয়েছে। ওকে, নেক্সট। এটা বলেছি প্যারেন্টস ফিয়ার ফ্যামিলি ট্রাভেল, পরিবারের কারণে। পরিবার তো টিকে থাকার একটা পদ্ধতি। সোশিও বায়োলজিক্যালি পরিবার চলে গেলে আপনি দিশেহারা হয়ে যাবেন। বাংলাদেশে টিকতে হলে পরিবার লাগে, তো সেই পরিবারটাকে টিকিয়ে রাখে নানাভাবে, নানা কারণে, নানা অবস্থাতে। তার মধ্যে একটা, যদি কোনো মুরব্বী স্থানীয় কেউ যদি নির্যাতন করে, কিছু বলা হয় না। এবং আমি নিজে এটা অনেকগুলো কেস পেয়েছি। আমি একটা কেসের কথা সবসময় বলি, যে এক মহিলা তার নিজের মেয়ের সঙ্গে তার বাবা যৌনকর্ম করছে, এটাও সে সহ্য করছে। তার ধারণা পরিবারের জন্য, হয়তো পরিবারের জন্যই করছে। আমার এর কোনো উত্তর নেই। আমি মানসিকভাবে ভীষণ রকম বিধ্বস্ত হয়ে গেছিলাম এই কেসটার পরে। কিন্তু বাস্তবতা এটা, এবং এটা কত পার্সেন্ট। তবে এটা মনে রাখা দরকার যে ইনসেস্ট যেটাকে আমরা বলি, সেটা খুব কম, 3/4 হয়। তো এখন কথা, 3/4 আমরা বলি, আমরা কি জরিপ করার সুযোগ পেয়েছি? আমি তো একটা জরিপ করে দেখেছি যে 70 থেকে 80 ভাগ যৌন নির্যাতন হয়। সেটা তো আমি বলতে পারবো না যে যৌন নির্যাতন হয়, তবে সংখ্যাটা কম। যৌন নির্যাতনের যেমন সংখ্যাটা অত্যন্ত বড়, ইনসেস্ট বা বাবা মা বড় ভাই বড় বোনের সংখ্যা তুলনামূলকভাবে কম, তুলনামূলকভাবে অনেকটাই কম, 5 ভাগের নিচে। নেক্সট, শেষ কথাটা তো সেটা হচ্ছে যে এই 25 বছরে আমি যেটা দেখেছি, যে সামাজিক আন্দোলন খুব কম হচ্ছে। এটা মনে হয় না খুব একটা আগ্রহের একটা জায়গা। এবং যেটা সমস্যা, সেটা হচ্ছে যে আগ্রহের জায়গা না হওয়ার কারণ হচ্ছে যে বয়স্করা আরেকজনের হয়ে আন্দোলন করবে, মানে এক ধাপ পিছিয়ে আমরা বলছি আন্দোলন। আমরা দেখেছি যে ওরা জীবন বাঁচাবার জন্য করে। যেমন আমি যখন টিকাদান কর্মসূচির সঙ্গে ছিলাম, বাবা মাই তো বাচ্চাদেরকে নিয়ে আসে, কিন্তু এই 7-8 বছরের বাচ্চাদের নিরাপত্তা দেওয়ার মতো সুযোগ কম। আমরা কদিন আগে, বছর খানেক দেড়েক আগে, এই শিশুদের উপর যে সহিংসতা, ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেনের উপর একটা স্টাডি করছিলাম। ওখানে দেখছিলাম প্রায় কেউই গবেষণা করে না, খুব কম কাজ হয়, এবং কাজগুলো পুরোটাই নির্ভর করছে যে যদি একটা প্রজেক্ট থাকে তাহলে সেই কাজটা আসবে। তো সে কারণে শিশুদের বিষয়ে আগ্রহ কম। আমি একটা স্টাডি করেছি এই কোভিড এর সময়, একটাই দেখলাম যে যেখানে শিশুদের নিয়ে করছে, কিন্তু বয়স্ক মানে অ্যাডাল্ট মেয়েদের উপরে সবচেয়ে বেশি টাকা এসছে, সবচেয়ে বেশি কাজ হচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, মানে সবচেয়ে বিপদগ্রস্ত হচ্ছে বয়স্করা। তাদের ব্যাপারে কোনো কাজ হয়নি, প্রায় কোনো কাজ হয়নি। অর্থাৎ আমাদের সমাজে প্রয়োজনের কারণে নির্ধারণ করে কোনটা নিয়ে কাজ করব, কোনটা নিয়ে কাজ করব না, কোনটাকে বাদ দেওয়া যেতে পারে। অবশ্যই বাচ্চাদেরকে বাদ দেওয়া যেতে পারে। এখন তো যেহেতু ইনফ্যান্ট মর্টালিটি রেট খুব কম, অনেক বাচ্চা বাঁচছে, তো এত বাচ্চা বাঁচছে যে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, হয়তো সেটাকে সহ্য করার মতো একটা মানসিক অবস্থা আমরা তৈরি করে ফেলেছি। আর শিশুদের পক্ষে আন্দোলন করা, আমার এই 25 বছরে কত আন্দোলন করলাম, কোনোটাই টেকেনি। তাহলে বুঝতে হবে যে এইটার ভিত্তিটা নাই, এটার ভিত্তিটা নাই। শিশুদের জন্য অধিকার, শিশু অধিকারের ভিত্তিক কোনো আন্দোলন করার পরিসর আমি দেখতে পাইনি। নিজের সারাটা জীবন গেছে, আমি শিশু অধিকার নিয়ে মানে আন্তর্জাতিকভাবে কাজ করেছি পর্যন্ত, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমি দেখেছি যে সরকারেরও কোনো আগ্রহ নেই। এই এনজিও গুলো আছে শুধু শিশুদের জন্য কাজ করে, তাদের আছে, কারণ তাদের ডোনার ফান্ড তো তাদের কাছ থেকে আসে, কিন্তু অন্যদের কিন্তু শিশুরা আগ্রহের বাইরের জায়গা, এটা আমাদের মেনে নিলেই। কিন্তু বাচ্চারা তো নিজেরা আন্দোলন করতে পারবে না। বাংলাদেশ সরকার যখন আইন করছে যে 18 বছর পর্যন্ত শিশু, এবং তারপরে বিয়ের বয়সটা বলছে 16 বছর পর্যন্ত হতে পারে, ওকে বুঝছে না যে এটা আইনি ভাবে শিশু যৌন নির্যাতনকে হালাল করে দিচ্ছে। পৃথিবীর 4র্থতম দেশ যেখানে মেয়ে শিশুদের বাচ্চা বিয়ে হয়, এশিয়ায় সবচেয়ে বেশি বালিকা বিয়ে আমাদের দেশে। এটা তো আমাদের কোনো লজ্জা লাগছে না, আমরা এটা তা হালাল করে নিয়েছি। তো যে সমাজে এটাকে গ্রহণ করে নিতে পারে, মেনে নিতে পারে প্রতিবাদ ছাড়া, তাহলে এটা তো কোনো কারণ নেই যুক্তি দেখার যে আমরা খুব শিশু বান্ধব সমাজ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সেই কারণে আমি বলেছি পথটা অত্যন্ত কঠিন বন্ধুর। কিছু মানুষ কাজ করে যাবে, এটা কোন পদ্ধতিতে মানুষ এই শিশুদের যৌন নির্যাতন ঠেকাবে বা কমাবে, এটা আমার অতটা জানা নেই। তবে আমি মনে করি
যে কেবলমাত্র বয়স্কদের উপরে নির্ভর না করে সরাসরিভাবে শিশুদের সঙ্গে যোগাযোগ করার একটা প্রচেষ্টা আমাদের নেওয়া উচিত, বিশেষ করে এখনকার দিনের ডিজিটাল এই ডিভাইসের যুগে। আমি ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেনের কাজ করতে গিয়ে দেখেছিলাম যে কি পরিমাণ ডিজিটাল ডিভাইস নির্ভর এখন, এবং একটা অদ্ভুত যে বাবা মারা ডিজিটাল ডিভাইস দিচ্ছে বস্তিতে পর্যন্ত। কেন দিচ্ছে সেটা একটু অদ্ভুত বিষয় আমার সমাজে। সেটা হচ্ছে যে বাইরে গেলে তারা গ্যাংগুলোর সঙ্গে বা ড্রাগের সঙ্গে, ইয়াবার সঙ্গে পরিচিত হবে, তার চেয়ে ও সারাদিন বসে বসে ওই স্মার্টফোন দেখুক। এই হচ্ছে পদ্ধতি। তার মানে এটা শিশু বান্ধব সমাজ না, শিশু নিরাপদ না আমাদের সমাজে। তো এই বাস্তবতাকে মেনে নিয়ে আমাদের আগামীতে চলতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আফসান ভাই। আপনি প্রায় 25 বছর ধরে শিশুদের যৌন নির্যাতন থেকে রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন, গবেষণা করছেন। আপনি সেই বিশাল অভিজ্ঞতার আলোকে আজকে খুব মূল্যবান কিছু বিষয়ে আমাদের সামনে তুলে ধরেছেন। আমার কাছে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ লেগেছে, যে আসলে আমাদের বোঝা দরকার আছে যে ছেলে এবং মেয়ে শিশু উভয়ই কিন্তু যৌন নির্যাতনের শিকার হয়। সারা পৃথিবীতেই ঘটছে, বাংলাদেশেও ঘটছে। অনেক সময় আমরা যে ভাবি খালি মেয়ে শিশুরাই নির্যাতনের শিকার, সেটা ঠিক না। এবং এটাও বোঝার দরকার আছে যে বেশিরভাগ ক্ষেত্রে শিশুর পরিচিত কেউ দ্বারাই কিন্তু সে নির্যাতনের শিকার হচ্ছে। এটি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে হচ্ছে যে মা বাবার সচেতনতাটা, আপনি খুব সুন্দর করে একটা উদাহরণ দিলেন যে গ্রামের থেকে বা কোথাও থেকে আত্মীয় বেড়াতে আসছে, তার বিছানায় শিশুটাকে থাকতে দেওয়া হচ্ছে। মা বাবাকে আসলে চোখ কানটা খোলা রাখতে হবে যে মানে যে কারোর দ্বারাই শিশু নির্যাতনের শিকার হতে পারে। এবং আর একটা বিষয় আমার কাছে মনে হয় যে সবসময় মনে রাখা দরকার, যে শিশু যখন কোনো একটা কথা বলে সেটাকে গুরুত্ব দেয়া। আমরা অনেক সময় কিন্তু শিশু একটা কথা বলছে, ওটাকে তুচ্ছ তাচ্ছিল্য করছি, গুরুত্ব দিচ্ছি না। না, আপনি যেটা বললেন যে শিশু বান্ধব সমাজ না আমরা, আসলে আমাদের সবাইকেই কিন্তু অনেক বেশি শিশু সংবেদনশীল হওয়ার প্রয়োজন আছে। শিশুর চোখ দিয়ে বিষয়টা দেখার দরকার আছে, কারণ আমরা জানি যে একটা শিশু যখন যৌন নির্যাতনের শিকার হয়, তার কিন্তু দীর্ঘমেয়াদী একটা নেতিবাচক প্রভাব তার জীবনে থেকে যায়, খুব দীর্ঘমেয়াদী একটা প্রভাব থেকে যায়। আরেকটি বিষয় আমার কাছে মনে হয়, আপনার মতো এত দীর্ঘদিন না হলেও কিছুটা শিশু সুরক্ষা নিয়ে কাজের সুযোগ হয়েছে আমার, যেখানে দেখেছি যে মা বাবার সঙ্গে সন্তানদের যে যোগাযোগের ব্যাপারটা, আমি যদি মা বাবাকে ভয় পাই, তখন কিন্তু আমি আর তাকে এই ধরনের কিছু বলারই সাহস পাবো না, যে আমি বললে হয়তো আরো বকুনি খাবো। হ্যাঁ, তো এই বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ যে মা বাবার সঙ্গে সন্তানের সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে সন্তান কোনো একটা সমস্যায় পড়লে মা বাবাকে এসে বলতে পারবে এবং মা বাবা মনোযোগ দিয়ে শুনবে। আপনার কথাটা অবশ্যই খুব জরুরি যে শিশুদেরও শেখাতে হবে কি কোনটাকে না বলা যায়, কিভাবে নিজেকে রক্ষা করা যায়, পাশাপাশি মা বাবার সঙ্গে যোগাযোগের ব্যাপার। আমি একটা বিষয় আপনার কাছ থেকে আরেকটু জানতে চাইবো আফসান ভাই, সেটা হচ্ছে এই যে পরিবারে যে টিকিয়ে রাখার ব্যাপারটা, সেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সমাজে। কিন্তু এই ব্যাপারটা আমাকেও খুব ক্ষুব্ধ করে, কারণ আমি এরকম অনেক ঘটনা দেখছি চারপাশে আমার কাজের সুবাদে বা সমাজের একজন মানুষ হিসেবে, যেখানে একজন আত্মীয় দ্বারা একটা শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। মা বাবা জানেন, কিন্তু তারা কিন্তু শিশুর পক্ষ নিচ্ছেন না, বরং আত্মীয়টাকে রক্ষা করতে চাচ্ছেন। অনেক সময় শিশুকে বলছেন চুপ করে থাকতে। এই যে তথাকথিত পারিবারিক সম্মানটাকে গুরুত্ব দেয়া হচ্ছে নিজের শিশুর স্বার্থের বিপক্ষে গিয়ে, এই বিষয়টাকে আসলে আমরা কিভাবে ব্যাখ্যা করব, বা এই বিষয়টার থেকে আমাদের মুক্তি পেতে আমরা কি করণীয়, এবং মা বাবাদের উদ্দেশ্যেই বা আপনার কি বলার আছে, এটা একটু আমার জানার আগ্রহ। ধন্যবাদ। কথা হলো, মা বাবা যখন শিশুর পক্ষ না নিয়ে নির্যাতনকারীর পক্ষ নেয়, ও তো সুবিধা অসুবিধার কথা চিন্তা করেই নেয়। তাহলে তার হিসেবে কিন্তু কোনো এক জায়গায় সে সুবিধা পাচ্ছে বলেই নির্যাতনকারীকে সে মিউটে আছে। তো নির্যাতনকারীকে শোনা যাচ্ছে তো কথা না? হ্যাঁ, নির্যাতনকারীর সে পক্ষ নেয়। তো সেটা জানা দরকার কোন ডায়াগনোসিসটা, এটা সকল ক্ষেত্রে হচ্ছে কিনা। আগে আমরা যখন প্রথম করলাম 1996 সালে প্রথম স্টাডিটা যখন করলাম আমরা, তখন দেখেছিলাম খুব পরিষ্কার ছিল যে বিয়ে খুব বড় একটা ব্যাপার। তো আমার কাছে আশ্চর্য লাগে যে এতদিন পরেও কিন্তু বিয়েটাও একটা বড় বিষয়। এখন যেমন করোনার কারণে যে পরিমাণ বিয়ে হচ্ছে, এটা খুব
ভয়ের, এটা 71 সালে যেরকম হয়েছিল, বাবা মারা বিয়ে দিয়ে দিচ্ছে, বাবা মারা বা মেয়েদেরকে কিছুটা বিপদমুক্ত আপদ মুক্ত করার চেষ্টা করছে নিজেকে। কিছু কিছু ক্ষেত্রে ঠিক নর্মাল বিয়ে হচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রেই তারা কিন্তু বিয়ে দিচ্ছে এই করোনার সময় এই কারণে। এখন আমাদের তাহলে মেনে নিতে হবে যে বাবা মা বলে এমন যে সোশিও বায়োলজিক্যাল যে সম্পর্ক, সেটাও কিন্তু স্বার্থের উপরে ভিত্তিতে প্রতিষ্ঠিত, বেশিরভাগ ক্ষেত্রে না হলেও অনেকগুলো ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে আছে। আমি একটা কেস ছিল যে ওই লোকটা পরে ওর জেল হয়ে গিয়েছিল। বাবা মার প্রশিক্ষণটা কোন জায়গায় দরকার, যে ও বাচ্চাটা কারো যৌন আগ্রহ তৈরি করে কিনা। মানে বাবাটা বলেছে মেয়েকে বাড়ি ফেরত দিতে, মেয়েটার বয়স 12-13 বছর, ও যে একটা যৌন আরেকজনের মধ্যে যৌন আগ্রহ সৃষ্টি করতে পারে, ও সেটাও বাবা ভাবেইনি। ওই মেয়ে কোনোদিন এমন একটা বাড়িতে পরিবেশে মানুষ হয়েছে যেখানে কোনো যৌনতা ছিল না। এটা অবশ্য 20-25 বছর আগের কথা বলছি। ফিরতে গিয়ে সে যৌন টানাটানি, তার মানে ফিজিক্যাল সেক্স বলতে যেটা বোঝায় সেটা হয়নি, কিন্তু ওই মেয়ে তো ট্রমাত হয়ে গেল। তখন তাহলে তার দায়িত্ববান হওয়া উচিত ছিল, তার জানা উচিত ছিল। সে কেন ভাবলো যে তার মেয়ে বলে তার চোখে এটা যৌনতার কোনো বস্তু না, কিন্তু অন্যের চোখে তো যৌনতার বস্তু হতে হবে। কিন্তু মেয়ের স্বার্থ মনে করি অনেকে সিদ্ধান্ত নিচ্ছে যে আমি এটা করব না, তাদের মেয়েরই অসুবিধা হবে। ও তো না যে আত্মীয়র সুবিধা অসুবিধার জন্য করে, ওর নিজের পরিবারের অর্থাৎ ছেলে মেয়ে বা স্ত্রী এর সুবিধার জন্য করে। তো তাহলে ওই আত্মীয়টা নিশ্চয়ই কোনো সুবিধার জন্য করছে, এছাড়া তো আর অন্য কোনো পথ নেই। ও তো ভাবছে যে এটাই আমার সুবিধা হবে। এখন এটা সুবিধা হবে না। যদি আইনের দিক থেকে হয়, ওই লোকের কি কোনো বিচার হবে না? বাংলাদেশে এমন অবস্থা হচ্ছে যে আইনেই হোক, আইনটা ভুল হতে পারে, যাকে জেল দেওয়া হয়েছে ধর্ষণকারী হিসেবে, কোর্টের অর্ডার অনুযায়ী তার সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। কেন বিয়ে দেওয়া হচ্ছে? মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক ছিল, যৌন সম্পর্কের বাচ্চা হয়ে গেছে, বাচ্চা হয়ে যাওয়ার পর এখন এই বাচ্চার পরিচয় কি হবে মেনে নেওয়া হচ্ছে দুই দিক থেকেই। যে বাচ্চার পরিচয় হয়েছে, সে তাকে যৌন নির্যাতনকারী হিসেবে পরিচিত করে সমাজে যা করার সব করা হলো, কিন্তু তাহলে ওই বাচ্চার বাপকে, তো তখন বিয়ে হয়ে যাচ্ছে, তখন আর বাচ্চাটা জারজ থাকছে না, এটা পিতা মাতার বা সন্তান হয়ে যাচ্ছে। আমি ওই 96-তেও একটা কেস পেয়েছিলাম যেখানে যে নির্যাতনকারীর সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে এটা হলো কি করে, যে মেয়েটা আমার কেস স্টাডি করে, ওগুলো ওই নির্যাতনকারী ছাড়া আর কেউ বিয়ে করবে না। এখন এই সমাজে কেন তাহলে বিয়েটা হচ্ছে? তাহলে এর অর্থনৈতিক কারণ আছে, সামাজিক কারণ আছে। কারণ ছাড়া তো বিয়ে তো এটা কারণে হয়, এটা শুধু সামাজিকতা রক্ষার ক্ষেত্রে হয় না, এটা সকল বিভিন্ন কারণে হয়। তো ওই বিষয়গুলো না নির্ধারণ করে শুধুমাত্র যদি বলা হয় যে বাবা মা কি দেয়, তা বাবা মা তো আর উল্টোটা সকল কিছুই করে। বাবা মা তো সমস্ত কিছু দেয়। আমি এক বাবাকে জানি, ও গাঁজা বিক্রি করতো। ও পরে ও শুনেছে ওর মেয়ে করেছে বাড়িওয়ালার, ও আর কোনো কথাটা থামেনি, ও ছুরিটা বের করেছে, বাড়িওয়ালার ছেলের কাছে গিয়ে পেটে ঢুকিয়ে দিয়েছে, তো ওর জেল হয়ে গেছে। কিন্তু এটাতে ওর কোনো করার ছিল না, মেয়ে একা থাকতো। এই সুরক্ষাটা সমাজ আমাকে তাকে দেয়নি, নিরাপত্তা তাকে দিচ্ছে না। যেহেতু নিরাপত্তা তাকে দিচ্ছে না, সেহেতু পরিস্থিতি এরকম হয়ে যাবে। থ্যাংক ইউ আফসান ভাই। এটা একটা বড় জিনিস আপনি যেটা বলছিলেন, সেটা আমাদের যেমন বাল্যবিবাহ এখন যেভাবে হঠাৎ বেড়ে গিয়েছে কোভিড এর কারণে, এটা আপনি বলেছেন, এবং এটা হয়তো ওইভাবে কোনো গবেষণা হয়নি, কিন্তু বাগেরহাটের যে ঘটনাটা আমরা দেখলাম, যারা ওই রাগবি টিমের যিনি দলনেত্রী ছিলেন তার বয়সও কম, এবং সেই সাথে আরো 4 জনের ভালো টিম, তারা জাতীয় পর্যায়ে খেলেছে। এবং ধরেন রাগবি টিমের মতন একটা টিমের সদস্য হতে গেলে তাদের অনেক ইয়ে লাগে, অনেক যোগ্যতা লাগে, এবং তারা সমাজের একটু অন্য জায়গা থেকে আসছে, যারা এটাগুলোকে প্রতিবাদ করে যারা আগিয়েছে। সেখানে যদি এই অবস্থায়, তাহলে সারা দেশের অবস্থা কি, এটা সহজে বোঝা যায়। আমি একটা জিনিস একটু আপনার কাছে বলতে চাই, যে এমন যে আমরা আলোচনা করছিলাম যে শিশুরা বলে না, মা বাবাকে ভয় পায়, সেই জন্য বলে না, তাদেরকে শিখিয়ে দেওয়া হয়, তারপরেও তারা
ঠিক মতন সেটা বুঝতে পারে না, কিন্তু বাবা মা বা কেয়ার গিভার অথবা যারা দেখাশোনা করছে অভিভাবকের কিছু তো আলামত তাদের চোখে পড়ার কথা। একটা শিশু হয়তো পড়াশোনা বন্ধ করে দিয়েছে, ভালো লাগছে না, পরিবারের কোনো একটা সদস্য আসলেই সে চট করে দরজা বন্ধ করে ঘরের মধ্যে থাকছে বা লুকিয়ে থাকছে, বা কোনো একজন আত্মীয় আসলে তার সাথে সে দেখা করে না, বাবা মা তাকে বারবার ইনসিস্ট করছে। এই জিনিসগুলো থেকেও তো কিছুটা আঁচ অনুমান করা সম্ভব, এবং সেগুলো আমরা বেমালুম চেপে যায়, আমরা দেখেও দেখি না। কিন্তু এই কথাগুলো নিয়ে একটু আমাদের আলোচনা করা দরকার, একটু বোঝানো দরকার। আজকে আমাদের এখানে একটা প্রশ্ন আসছে, একজন প্রশ্ন করেছেন যে অনেকে শৈশবে এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু এখন সে বড় হয়ে গেছে, কিন্তু এটা তাকে তাড়া করে ফিরছে, এটা সে ভুলতে পারছে না, তার অনেক ধরনের মানসিক সংকটের মধ্যে সে পড়ছে। তো সেটা থেকে তারা কিভাবে বেরিয়ে আসতে পারে, বা কি প্রক্রিয়া আছে আমাদের এখানে? এদেশে তো ওইভাবে কাউন্সিলিং নাই, যেটা তার আরো ছোটবেলায় হওয়া উচিত ছিল। বাবা মা সিমটম দেখেই তার কাউন্সিলিংটা করতে পারতেন, করেননি। এখন সে বড় হয়েছে, কিন্তু ওই যে নিপীড়নের কথা, ওই যে শৈশব হারানোর যে বেদনা, সেটা তিনি ভুলতে পারছেন না। অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে, বাবা মা হয়ে যাওয়ার পরেও তার নিজের ভিতরে এটা তাকে কুরে কুরে খাচ্ছে। এই জায়গাটাও একটু আমাদের চিন্তা করা উচিত যে ওয়ে আউটটা কি, আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি এখান থেকে, সেটা একটা আমাদের বড় চিন্তার বিষয়। কি বলেন আফসান ভাই? ধন্যবাদ নাইম। বিষয়টা হলো যে আমাদের দেশের মানসিক স্বাস্থ্যের বিষয়টা নিয়েই কেউ কথা বলতে চায় না। আমি কয়েকবার চেষ্টা করেছি, কিন্তু খুব একটা আগানো যায় না। কিন্তু আমি গত কয়েকদিন আগে কথা বলছিলাম, এবং আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি যে তোমাদের যদি মানসিক সমস্যা হয়, মনে রাখো আমার মানসিক সমস্যা আছে, আমার প্রবল মানসিক সমস্যা আছে, ওটার সঙ্গে টিকে থাকতে হয়, ওটার সঙ্গে সহায়তা নিতে হয়। কিন্তু আমাদের দেশের এই কাউন্সিলিং জিনিসটা, আমরা একটা আমি যে সংগঠনের সঙ্গে জড়িত, ব্রেকিং দ্য সাইলেন্স, আমরা একটা ওই মিরপুরে একটা সেন্টারে ওই প্যারা কাউন্সিলর একজন ছিল যে সহায়তা করত। তখন দেখেছিলাম যে শত শত মানুষ কথা বলতে চায়, শুধুমাত্র যৌন নির্যাতন নিয়ে নয়, সাধারণভাবে। অতএব সমাজের ডিমান্ডটা রয়েছে। যেটা অসুবিধা হয়ে গেছে এই কোভিডের কারণে, আমার স্টুডেন্টদের মধ্যে যেটা লক্ষ্য করেছি, ডাক্তার কাছে যাচ্ছে, সেদিন একজনের আমি ওষুধ পর্যন্ত বন্ধ করলাম, তাকে সিক্সোফ্রেনিয়া নিয়ন্ত্রণের ওষুধ দিয়েছে, এপিলেপসি নিয়ন্ত্রণের ওষুধ দিয়েছে, তার ডিপ্রেশন, এক্সট্রিম ডিপ্রেশনের ওষুধ দিয়েছে। অর্থাৎ ওষুধ নির্ভরে ভয়াবহতা। আমি আবার একটা বলছি, খুব আমার সম্ভবত আমার অন্যতম প্রিয় মানুষ ছিলেন আমার ভাবি। ভাবি বাইপোলার ছিলেন, ভাবি মানে ক্লিনিক্যাল বাইপোলার, অর্থাৎ কোনো নিয়ন্ত্রণ ছিল না, হঠাৎ করে একেবারেই বিধ্বস্ত হয়ে যাওয়ার মতো। ভাবিকে যে ওষুধ দিয়েছে, এবং ভাবি প্রায় 30 বছর বাইপোলার ছিলেন, সেতে ভাবির কিডনি নষ্ট হয়ে গেল। ভাবি 5-6 বছর শেষ অবস্থায় ডায়ালিসিসে ছিল, এবং দিন ডায়ালিসিস করতে করতে ভাবি মারা গেল। তো আমার কথা হচ্ছে যে এই সমাজে যে কাউন্সেলিংটা দরকার, এই কাউন্সেলিং তো দিতে হবে। কিন্তু আমি তো বারবার শুনি, এমনকি যারা কাউন্সিলর আছে আমার কাছে এসে বলে যে স্যার এই কোনো লাভ হয় না, বইতে যা পড়েছে ওইটাই আমাদের বলতে থাকে, আমাদের সমস্যা শোনাচ্ছে, নিজে কি শিখেছে ওইটা বলতে চায়। তো তার মানে কাউন্সিলর সম্পর্কে, কিন্তু তার মধ্যেও ছেলে মেয়েরা আগের চেয়ে অনেক বেশি সচেতন, তারা যায়। আমি এই যে যিনি জিজ্ঞেস করেছেন যে কি করবে ট্রমা, আমি একটা অভিজ্ঞতা বলি। আমি এই সার্ক সামিট ফর চিলড্রেন, আমি সেই সময় আমি উপস্থিত ছিলাম বাইরের মানুষ হিসেবে। সেখানে আমি যখন এই যৌন নির্যাতনের উপরে এটা করলাম, তারপরে এসে 3 জন মানুষ, এবং 3 জন হচ্ছে কি জাতীয় ডেলিগেট। জাতীয় ডেলিগেট মানে কি, ওই 3টা সার্কের দেশের তারা সদস্য, তারা এসে আমার সঙ্গে কথা বলতে চেয়েছে। তা একজন বলছে যে সে কারো কাছে সে কোন সম্পর্ক স্থাপন করতে পারে না, মানে ট্রমাটা তার কতদিন গেছে, প্রায় 20-25 বছর ট্রমাটাইজ। আমি তখন যতটুকু পেরেছি, আমি তো কাউন্সিলর না, আর আমাকে মানা করে দিয়েছিল, আমি যেহেতু খুব বেশি এফেক্টেড হয়ে যায় কাউন্সিলিং করলে। এই সমাজে কেন কাউন্সিলর নাই বলা যায়? আর কাউন্সিলর মানে ওষুধ দেওয়া। ডাক্তার যদি কাউন্সিলর হয় তো ওষুধ দেওয়া, ওষুধ দিয়ে তাকে পাঠিয়ে দিল। ও যিনি বলেছেন, জিজ্ঞেস করছেন কি করবেন, কাউন্সিলরের কাছে যান। এছাড়া, এবং কয়েকজন কাউন্সিলরকে আমি চেষ্টা করবো ওই নামগুলো নিয়ে এই কি বলে শিশুরাই সবকে দিয়ে দিতে, যার কাছে গিয়ে আমার ছাত্রছাত্রীরা
উপকার হয়েছে। এরা তো ছাত্রছাত্রী, এদের মধ্যে যারা মেধাবী তারা কিন্তু ভয় করে না। অন্যেরা কি করে, তুমি পাগল, তুমি পাগল মানে তুমি ডাক্তার, তুমি পাগলের ডাক্তারের কাছে যাচ্ছ, তোমার এ হবে না, সম্পর্ক হবে না, এ হবে না। আগে যেটা বিয়ে ছিল, এই নতুন জেনারেশনে যেটা হয়েছে সেটা হচ্ছে সম্পর্ক। অতএব গার্লফ্রেন্ড আসবে না, বয়ফ্রেন্ড হবে না যদি জানে আমি পাগল। তো ওদেরকে আমি যদি বলি যে এইটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, পাগল, তুমি প্রথমত পাগল না, দ্বিতীয়ত আমি একটা পাগল, তৃতীয়ত সবারই মানসিক সমস্যা আছে। তো সেই ব্যাপারে আপনি কি দেখতে পাচ্ছেন কেউ খুব একটা আগ্রহ নিয়ে বলছে না তো। বাংলাদেশের তো মানুষের আগ্রহ একটাই, আওয়ামী লীগ আর বিএনপি, এর বাইরে কি খুব একটা আগ্রহ আছে কোনো বিষয়? হ্যাঁ, এটা ঠিক বলেছেন। আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে এটা সবচেয়ে বেশি একটা অবজ্ঞার জায়গা, অবহেলার জায়গা। এটা নিয়ে কেউ কথা বলতে চায় না, এবং মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করছেন, যেটা আপনি বললেন এটা খুবই সত্যি কথা, তারা খুবই ওষুধ নির্ভর, এবং অনেকেই তারা কি দেখেছেন কি জেনেছেন সেটাই শোনান। এবং নতুন করে যে জানার আছে জিনিসটা যে প্রতিদিন জানতে হচ্ছে। আমাদের সম্প্রতি বেশ কিছু ঘটনা ঘটেছে, আপনি জানেন যে ওষুধের মাত্রা এত বেশি হয়ে গেছিল যে তারা আত্মহত্যা করেছে, এবং ডাক্তারের বলে দেওয়া উচিত ছিল যে এটা এই মাত্রার ওষুধ খেলে এটা হতে পারে, এবং এতে যে আত্মহত্যার প্রবণতা দেখা যায় সেটাও তারা বলেনি। মানে ডাক্তার জানি না, ডাক্তার ওষুধের পর ওষুধ দিয়ে গেছে। ওষুধ তো একটা আমাদের ইয়েতে, যে যার ওজন বেশি তাকেও যদি বলেন ওজন কমান, সে বলেন কি খেলে ওজন কমবে, সে খাওয়ার ভিতরেই সমাধান খোঁজার চেষ্টা করে। সেটা একটা আমাদের সমাধান আছে। একটা আরেকটা জিনিস যেটা ধরেন, আপনি যে স্টাডিটার কথা বললেন, অনেক আগে আপনারা করেছিলেন ব্রেকিং দ্য সাইলেন্সের সাথে, প্রায় 20-25 বছর আগে। তারপরে একটা ব্রেক থ্রু হয়েছিল, অনেকে প্রথমবারের মতন জেনেছিল যে আমাদের সমাজে পোকাটা কোথায় আছে এবং এই পোকাটা কিভাবে আমরা এর থেকে বেরিয়ে আসতে পারি। তারপরে আলোচনা হয়েছে, প্রায় ঘটনা ঘটলে আমাদের বড় বড় আলোচনা হয়, টকশো হয় বা মানববন্ধন হয়, কিন্তু বাস্তবে অগ্রগতি কিন্তু খুব একটা নাই, যেটা আপনি বলেছেন। আমাদের অনেকে প্রশ্ন করতে যাচ্ছেন হোয়াট ইজ দ্য ব্রেক থ্রু, আমরা কিভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারি। এখন এই অগ্রগতি না হওয়ার পিছনে কি কারণ আছে, বা কিভাবে আসলে আমরা একটা পথ বের করতে পারি যে একটা সমাধানের দিকে নিয়ে যাবে, বা আমরা একটা অগ্রসরের দিকে নিয়ে যাবে, সেটা আপনি কি মনে করেন আফসান ভাই? ধন্যবাদ, ধন্যবাদ। আমি সুসংবাদ তো দিতে পারবো বলে মনে হচ্ছে না, তবে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে দুই ধরনের মানুষের কথা আমরা বলছি, একজন যে নির্যাতন করে আর যে নির্যাতনকারী। তো যে নির্যাতন করে তার নির্যাতিত, তাকে নিয়ে আমাদের কথাবার্তা। একটা হচ্ছে যে নির্যাতন হয়ে যায় যার, তাকে আমাদের মানসিক সহায়তা দিতে হবে। দ্বিতীয়ত তাকে জানানো দরকার, এবং এটা তো আমার মনে আছে আমরা যখন গুড টাচ ব্যাড টাচ নিয়ে 1998 এর দিকে আমরা যখন পোস্টার করলাম, তখন মানুষ সেটা বুঝতে শিখছে। আমি বিবিসির জন্য মাঝে মাঝে আমি একটা সিরিজ করেছিলাম, তাতে এই শিশুদের যৌন নির্যাতন করে ওরা হাজারে চিঠি পেয়েছে। তো আমার মনে আছে, আমার নিজের মেয়ের কথা আমি একটা অভিজ্ঞতা বলি। ও গেছে ওর মার সঙ্গে, কোথায় গেছে মেয়ে, ওই যে নিউ মার্কেটের কাছে একটা কি বাজার আছে, আমি তো জীবনেও যাইনি ওখানে, কি জানি কি মার্কেট, নাই আমার নামটা মনে আসছে না। যাই হোক, ওখানে বাজারে গাউসিয়া মার্কেটের কাছে। তো আমার মেয়ে, আমার স্ত্রী তো এই যেটা হয় আর কি, যে 5-6 বছরের মেয়ে, ও যখন যাচ্ছিল ওর গায়ে হাত দিয়েছে। ও ফেরত এসে, এবং যেহেতু তো আমার কাছে অনেকগুলো বই ছিল শিশুদের এই যৌন নির্যাতন, যৌন শিক্ষার উপরে, ওগুলো সে পড়ুয়া মেয়ে, সে এসে বলছে যে আমাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করছে। আমি বলছে দেখেছো, ও ভাবতে পারছে না যে আমার গায়েও হাত দিয়েছে আজকে। গ্রহণ আপনি দেখেছেন কতটা সহ্য, ওর আমার স্ত্রীর গায়েও হাত দিয়েছে, আমার স্ত্রী এটাকে বাদ দিয়ে এটাকে সে চলে গেছে। এ তো হয়ই, এই যে এ তো হয়ইটা আমাদের তো থামাতে হবে, চেষ্টা তো অন্তত করতে হবে। এ তো হয় না, এবং সেই কারণে আমার মনে হয় এই জিনিসটা আমাদের এত বেড়েছে। তো যদি করতে হয় তাহলে আমাদের 3 পর্যায়ে আমাদেরকে অবশ্যই জানাতে হবে, সবাইকে অন্তত জানাই। এবং আমি শুনলাম সেদিন একটা স্টুডেন্টকে মেরেছে কি কারণে, 12-13 বছরের ছেলে, ও ওই
পর্নোগ্রাফি দেখছে। 12-13 বছরের ছেলে পর্নোগ্রাফি দেখে দেখে এত বড় অপরাধ যে মা লিফটের ওই রুমের মধ্যে ভেতরে ঢুকে তাকে পেটালো আধা ঘন্টা ধরে। এইটা এই জিনিসটা হলো মাও ভাবছে না, বুঝতে পারছে না যে 12-13 বছরের একটা ছেলের যৌন ব্যবহার কি রকম হয়। আমি যখন আমার স্টুডেন্টদের মধ্যে ওরা মাঝে মাঝে বিপদে পড়লে ওরা যেটা করবে, হয়তো ওরা প্রেমে পড়ছে যখন, যৌন সম্পর্ক হতেই পারে। যৌন সম্পর্ক হওয়ার পরে যে জিনিসটা ওদেরকে বিপদে ফেলে সেটা হচ্ছে তার সঙ্গে সঙ্গে একটা সেলফি তুলতে হবে, এবং সেলফি তোলার পরে যে সম্পর্কটা যদি ভেঙে যায় তখন অন্যরকম হয়ে যায় বিষয়টা। এবং এটা আমি অন্তত 4টা কেস জানি যেখানে এই ঘটনা ঘটেছে। তা আমি ওদেরকে বারবার বলি, ভাই তোমার এই ছবিটা তোলার কি দরকার আছে, ওটা তো ওর সংস্কৃতির অংশ হয়ে গেছে। তাহলে একটা তালিকা করা দরকার, এই নিরাপত্তা তালিকা জানাতে হবে কি করতে করা যাবে এবং কি করা যাবে না। বাবা মাকে জানতে হবে যে বাচ্চাদের, আপনি যে কথাটা বললেন, হ্যাঁ আত্মীয়কে যদি ভয় পায়, ইট ইজ এ ক্লিয়ার ইন্ডিকেশন যে এইটাই। আমি একজনকে চাচ্ছিলাম, আমাদের ব্রেকিং দ্য সাইলেন্সে জাহিদ, ও বলছিল যে ও বলে দিয়েছে আমার বাচ্চার ভাই ওইসব জায়গায় আদর করার দরকার নেই। আমি কোনোদিন কোনো বাচ্চাকে, একেবারে ছোট বাচ্চাকে যে চুমু খাবো না, কারণ কি এটা আমারও অস্বস্তি হবে, তারও অস্বস্তি হবে। আমরা যখন এটা করছিলাম আমরা এত বেশি সাইকোলজিক্যালি ডিস্টার্বড হয়ে গেছিলাম। আমার মনে আছে আমরা বাচ্চাদের গায়ে হাত দিতে পারতাম না ভয়ের চোটে। এইটা মানে ভয় লাগতো এত যে আমি কি যৌন নির্যাতনকারী। এই যে কতগুলো দরজা আমরা বন্ধ করে রেখেছি মাথার ভেতরে, সেটা খুলে দিলে কোন দানব বেরোবে আমরা নিজেরাও বুঝতে পারছি না। এরকম পরিস্থিতিতে আমার মনে হয় একটু সহনশীল, সমবেদনামূলক যদি প্রশিক্ষণ থাকে, এবং আমি মনে করি এটা অনলাইনে হওয়া দরকার। সরাসরি ভাবে আমি ব্র্যাক, আমার মনে আছে ব্র্যাক বহুত কথা বলেছে, অনেকবার করেছে, কিছু কিছু করেছে, কিন্তু ও তো তার প্রজেক্টের স্বার্থেই করেছে, তারপরে শেষ হয়ে গেছে, ওর কাজটা বন্ধ। কিন্তু আমি যদি অনলাইনে হয়, যেটা যে কেউ যে সময় করতে, বাবা মাকে জানিয়ে যদি জানানো যায়, তাহলে এটা অনেকটা কমানো সম্ভব। তৃতীয়ত মানসিক স্বাস্থ্য সহায়ক তৈরি করতে হবে। পুরো একেবারে কাউন্সিলিং ডিগ্রি আলা লোক দরকার নেই, কাউন্সিলিং সহায়ক কাউন্সিলর যদি পাওয়া যায় তাহলে এই জিনিসটা করতে হবে। অন্য জিনিসটা এই যে জিনিসটা আমি বলছি, কেন আমি বলছি ছেলে শিশুর কথা, সেটা হচ্ছে যে নারী নির্যাতন আর শিশু আইনটা, এটা হচ্ছে একটা বড় ধরনের একটা মানে শিশু বিরোধী আইন। কেন? কারণ ওটা পড়লে দেখা যাবে শিশুদের বিরুদ্ধে কোনো কেস হয় না, ওটা সব বয়স্ক অর্থাৎ 18 বছরের উপরে নারীদের কেস হয় প্রায় সব। তো তাহলে ওই আইনটা তো নিশ্চয়ই শিশু আর নারী নির্যাতন আইন বলা উচিত না, অর্থাৎ নারী নির্যাতন প্রতিরোধমূলক আইন বলা যেতে পারে। শিশুর কোথায়? শিশুর এগেনস্টে তো হয়ই না। অন্য যেটা হয় যে এটা হলো, যেটা বিবিসি আমাকে যখন সাক্ষাৎকার নিচ্ছিল, বিবিসির লোকাল যে ছেলেটা আমাকে ইন্টারভিউ করেছিল, সে কিন্তু ওই সাক্ষাৎকারটা রান করেনি। আমি যখন বলছিলাম যে দেখো এটাতে কিছুতেই প্রমাণ করা যাবে না যে এটা পেনিট্রেশন নাই, তো ওখানে তো সরাসরি বলা আছে যে পেনিট্রেশন হবে, দেন ইট কনস্টিটিউট, সব ক্ষেত্রে তো হচ্ছে না। তো তখন ওই যিনি আপাটা, আমি ঠিক নামটা মনে নেই, ঢাকা ইউনিভার্সিটি, উনি বলেছেন আইনে কোনো ছেলে যৌন নির্যাতিতর কোনো আইনের প্রসিকিউশন সম্ভব না। তো তাহলে এতগুলো জিনিস নিয়ে আমাদের যে লড়াইটা, আমাদের অন্তত আইনের পরিসরে বিকল্প তো উচিত। তো এত যে বাংলাদেশে যারা নারী নির্যাতন, শিশু আর নারী নির্যাতন নিয়ে কথা বলেছে, তারা একটাকে এক করে দিয়ে আমি বলবো শিশুদের সুযোগটা নিয়েছে, সুবিধাটা নিয়েছে। তাদের বলা উচিত ছিল যে না, এটা শিশুর ক্ষেত্রে প্রয়োগযোগ্য না, বা শিশুরা যদি যৌন নির্যাতিত হয় তাদের ক্ষেত্রে প্রয়োগযোগ্য হবে না, বা নারী যদি যখন শিশুর ক্ষেত্রে প্রয়োগযোগ্য হচ্ছে। নারী তো আমি 377 নিয়ে একই কথা বলছি, যে কি করে মেয়েদেরকে প্রসিকিউট করবে তারা 377-এ, যেখানে পেনিট্রেশন শব্দটা ব্যবহার করা হচ্ছে, যে প্রবেশ করতে হবে শরীরে, দৈহিক প্রবেশ ঘটতে হবে। তো তাহলে নারী আরেকজন সমকামী নারীর সঙ্গে সম্পর্ক করছে, যেটাকে আইনে বলা হচ্ছে 377-এ যে এটা হচ্ছে আনন্যাচারাল বিহেভিয়ার, কি করে প্রমাণ করবে? বিকজ ওখানে তো পেনিট্রেশন নাই। তো বলছে যে কোর্ট কগনিজেন্সে নিচ্ছে। কোর্ট যদি কগনিজেন্সে নেয় তাহলে কোর্ট সবগুলোকে কগনিজেন্সে নিক, কিন্তু সেটা তো হচ্ছে না, এবং কেউ তো বলছে না যে এটা শিশুর কোনো লাভ হচ্ছে না। আফসান ভাই, এখানে একটা জিনিস আমি বলছি, আমাদের হাইকোর্টের একজন জাস্টিস 2টা রায় দিয়েছেন, যেখানে এই বলৎকারকে তিনি যৌন নির্যাতন হিসেবে দেখিয়েছেন, এবং তার একটু ছিল যে এ পর্যন্ত কেউ এটাকে প্রেসিডেন্স হিসাবে চার্জশিট দেয় না। তবে সম্প্রতি 2জন থানার 2জন ওসি এটা করেছেন। তবে এর পরিমাণ খুব কম, কারণ এটা আসলে আইনের যেহেতু নাই,
যেহেতু কোর্টের হাইকোর্টের একটা ইয়েতে আসছে, রায়ে আসছে, সেটাকে ধরে প্রসিডিংস ধরে সেটাকে করার। তারপরে কিন্তু এখানে আপনি ঠিকই বলেছেন, আমাদের অনেকগুলো সেক্টরে একসাথে কাজ করতে হবে। আহ, তো সেটা আমাদের একটু মনে রাখা দরকার। থ্যাংক ইউ। আচ্ছা, অনেক ধন্যবাদ রাসেল ভাই। আমি ছোট্ট একটু মন্তব্য করতে চাচ্ছিলাম। আমার কাছে আপনার একটু আগে যে কথাগুলো বললেন এবং আপনার বক্তব্যের শেষের স্লাইডেও যেটা ছিল খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। আসলে আমরা শিশুদের জাতির ভবিষ্যৎ বলে খুব আবেগপূর্ণ বক্তব্য দেই, কিন্তু আসলে হ্যাঁ, আমরা গুরুত্ব দিচ্ছি কিনা তার বর্তমানটায় যাতে সে সুন্দরভাবে বাঁচতে পারে, অর্থবহ হয় বর্তমানটা, সেই বিষয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করছি কিনা। আমার কাছে মনে হয় আমাদের এই প্যাট্রিয়ার্কাল এবং হায়ারার্কিক্যাল সোসাইটিতে শিশুরা আছে একদম নিচুতে। এই জন্য আসলে আমরা তাদের সঙ্গে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতে পারছি এবং তাদের সঙ্গে এতটা অসংবেদনশীল আচরণ আমরা করতে পারছি। একটু আগে আপনি যেমন বলছিলেন একজন মা বা বাবার যেমন বোঝার দরকার আছে একটা শিশু বিকাশের বিভিন্ন পর্যায়গুলো, চিন্তা ভাবনা অনুভূতি এগুলো বোঝার দরকার আছে। আমরা যেহেতু শিশুদের যৌন নির্যাতন থেকে রক্ষা করা নিয়ে কথা বলছি, আমার কাছে এটা মনে হয় মা বাবা এবং পরিবারের বড়দের সমাজের সবারই বোঝার দরকার আছে যে একটা শিশু যখন ডিসক্লোজ করছে, যখন জানা যাচ্ছে যে সে যৌন নির্যাতনের শিকার হয়েছে, তখন তার সঙ্গে কি আচরণ করা যাবে এবং কি আচরণ করা যাবে না। অনেক ক্ষেত্রে কিন্তু এটা হয় যে মা বাবা যে আচরণটা করেছে শিশুর সঙ্গে সেটা তার আরো বড় ট্রমার কারণ হয়েছে। হয়তো দেখা গেল শিশুকে অনেক বকাঝকা করলো, হয়তো শিশুটাকে দায়ী করলো, হয়তো শিশুটাকে অনেক বেশি প্রশ্ন করলো, হ্যাঁ, বা শিশুটার কথা না শুনে যে নির্যাতনকারী তার পক্ষ নিল। তো আমরা যাতে শিশুর আরো বেশি ক্ষতি না করি, শিশুটাকে রক্ষা করতে যদি আমরা না পারি সেটা আমাদের ব্যর্থতা, এবং শিশুকে এটাও বলার দরকার আছে যে মানে যাই ঘটুক না কেন সেটার জন্য সে দায়ী না। অনেক ক্ষেত্রে শিশুরা কিন্তু অনেক লজ্জা পায়, মনে করে যেটা ঘটেছে সেটা বোধহয় তার একটা ব্যর্থতা, তার লজ্জার বিষয়। তো আমার কাছে মনে হয় আমাদের কিন্তু এই বিষয়গুলো নিয়ে সচেতনতার অনেক প্রয়োজন আছে এবং সেই অনুযায়ী শিশুদের সঙ্গে আচরণ করার দরকার আছে, এবং শিশুরা জাতির ভবিষ্যৎ এটা না বলে শিশুদের বর্তমানটাকে অর্থবহ করার জন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব পালন যদি করি, তাহলেই হয়তো শিশুদের জীবনটা সুরক্ষিত থাকবে। ধন্যবাদ। এটা তো মানে বলারই অপেক্ষা রাখে না যে করা উচিত, কিন্তু হয় না কেন এবং হচ্ছে না কেন সেটা বোধহয় দেখাটা অনেক গুরুত্বপূর্ণ। যে ক্ষমতার বলয় কে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি তো ইতিহাস পড়াই, আমি রাজনৈতিক ইতিহাস পড়াই, আমি সামাজিক ইতিহাসও পড়াই। তো দেখা যায় যে কোন গোষ্ঠীটা সঙ্গে রুটি রুজির সম্পর্ক আছে, এবং সেই গোষ্ঠীটা যদি সমাজে রুটি রুজির প্রয়োজন থাকে তাহলে তার বিরুদ্ধে আন্দোলন সাধারণত হয় না, অন্যের প্রয়োজনের কারণে তাকে মেনে নেওয়া হয়। বা আমার রুটি রুজি যদি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমি আন্দোলন করব, যদি না হয় তাহলে করবো না। তো আপনি টিকাদান কর্মসূচি তো জীবন মৃত্যুর বিষয় ছিল, সেই জন্য ওখানে করা হয়েছে। আগে যে অর্থনৈতিকভাবে যখন দুর্বল সমাজ ছিল এখনকার তুলনায়, তখন অনেক বাচ্চা নিত, কিন্তু এখন আপনি যদি টিএফআর দেখেন, টোটাল ফার্টিলিটি রেট দেখেন, অনেক কমে গেছে। এর কারণ হচ্ছে আপনি ওই অর্থনৈতিক প্রয়োজনটা শিশু জন্ম নেবার, সেটা এখন প্রয়োজনটা অনেক কম। এইটা হচ্ছে অন্য একটা বিষয়। তৃতীয়ত বাবা মার দায়িত্ব আছে কিনা। আমরা যারা কাজ করি, মাঠে কাজ করি, আপনি করেন, নাইম করে, আমি করি, আমি বলবো যে পরিবর্তনটা সম্ভব। আমি একটা স্টাডিতে আমি জড়িত ছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে মৌলিকভাবে যে বাচ্চা মেয়েদের বিয়ে হয়ে যায় তাদের সঙ্গে কাজ তারা করেছে, অসাধারণ উন্নতি হয়েছে এবং সমাজের সকল গোষ্ঠী এক হয়ে কাজটা করেছে। তো সেখানে তো টাকা খরচ করতে হয়েছে, প্রচুর টাকা খরচ করতে হয়েছে তাদেরকে সঞ্চালিত করার জন্য, কিন্তু সেখানে সরকার থেকে একেবারে বাড়ি, সাধারণত ভাবা হয় সবচেয়ে নির্যাতন করবে হচ্ছে শাশুড়ি এবং স্বামী, কিন্তু দেখা যাচ্ছে ওই বাচ্চা মেয়েটা যার বিয়ে হয়ে গেছে তার সব প্রধান সহায়ক হচ্ছে তার শাশুড়ি এবং স্বামী। কিভাবে হয়েছে? তার একটা অন্যতম এক হচ্ছে সে অবশ্যই সমাজে যখন সবাই অংশগ্রহণ করে তখন সেও অংশগ্রহণ করে, অন্য হচ্ছে তার অর্থনৈতিক লাভও হচ্ছে। ব্যবসার ক্ষেত্রে শাশুড়ি বাচ্চাটাকে দেখছে যখন মহিলা হয়তো কোনো অর্থ উপার্জনকারী কাজের সঙ্গে জড়িত। অতএব বাস্তবভাবে জিনিসটাকে দেখা দরকার। শুধুমাত্র ওই যে আমরা যদি বলি যে হ্যাঁ তোমাকে ভালো বাবা মা হতে হবে, ও ভালো বাবা মা হবে না, ও
ওকে যতক্ষণ না ইনসেন্টিভ দেওয়া যায় যে তুমি ভালো বাবা মা হলে তুমি এটা কিছু পাবে, ততক্ষণ তার আগে পর্যন্ত আমার মনে হয় না তার বোধোদয় হবে। এটা বৃহত্তর মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। অতএব একটু নির্মোহ চোখ নিয়ে দেখা দরকার যে আচ্ছা কোনটাতে কাজ হচ্ছে আর কোনটাতে কাজ হয় না। শুধুমাত্র এইটুকু ভেবে লাভ নেই যে আমি তো বাবা মা, আমি এই কাজটা করব। টিকা দিতে নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু বাকিটা অতটা গুরুত্বপূর্ণ। অন্য বিষয়টা হচ্ছে যৌনতার বিষয়টাই। আমরা কিন্তু যৌনতার সম্পর্কে, আমরা যারা যৌনতা নিয়ে কিছুটা কাজ করি বা গবেষণা করি, আমরা এটাকে একেবারে বাস্তবভাবে দেখি না। আমাদের কোনো ধারণাই নেই। বাংলাদেশে একটা গবেষণা আছে যে যৌন ব্যবহার সম্পর্কে কেউ বলেছে কিভাবে করে। বাংলাদেশের গ্রামগুলো গেলে বোঝা যায় যে ওই ঢাকা শহরের গুলশান বনানীর লিবারেল সমাজের যৌন জীবন আর গ্রামের মানুষের যৌন জীবনের মধ্যে খুব পার্থক্য নেই। আমরা কারণ কিছু কিছু জনগোষ্ঠী আছে তার মধ্যে যাদের ব্যবহারটা ভিন্ন রকম, সেটাকে তো আমরা মানতেই পারবো না। আমরা তো একটা বায়বীয় একটা গ্রাম তৈরি করেছি, খুন জখম হত্যা ডাকাতি সমস্ত কিছু হচ্ছে, সেটাকে আমরা এত সুন্দর এই 100 বছর পুরানো কবিতা উড়ে বলি, মনে করি যে আমার সোনার বাংলা গ্রামে থাকে। এই ধরনের ধারণাগুলো থেকে মুক্ত হতে গেলে তো আমাদেরকে আলোচনা করতে হবে। আমরা তো সে আলোচনা করি না। আমরা সেই আলোচনা না করার ফলে হচ্ছে অদ্ভুত অবাস্তব একটা গ্রাম তৈরি করেছি, অদ্ভুত অবাস্তব শহর তৈরি করেছি, অদ্ভুত অবাস্তব মানুষ তৈরি করেছি। তার কি জানা দরকার এবং কি সে করে সেটা যদি আমরা না জানি। আমি যখন প্রথম সমকামীদের নিয়ে গবেষণা করতে গেছি, মানুষ তো বিশ্বাসই করতে চায় না, আমাকে বলে আমি মিথ্যা কথা বলে। আমরা যখন ব্রেকিং দ্য সাইলেন্সের রিপোর্টটা তৈরি করেছি, আমাদের বিরুদ্ধে কি পরিমাণে মুন্নি সাহা, এখন তো সে অনেক বড় সড় লোক, সে তখন নতুন সাংবাদিক, মুন্নি যখন রিপোর্টটা করলো ভোরের কাগজে, মুন্নিকে গালি দিতে দিতে শেষ করে দিয়েছে। আমার মনে আছে প্রেস ক্লাবে কি পরিমাণ গালি দিয়েছে, যে এইগুলো হচ্ছে দেশ ও জাতিকে অপমান করার একটা প্রচেষ্টা। চিন্তা করা যায়? এই হচ্ছে বাংলাদেশ। তো তাহলে এখানে একটা স্ট্র্যাটেজিটা নেওয়া দরকার যে মানুষগুলো এরকম, এইরকম মানুষগুলোর জন্য কোন স্ট্র্যাটেজি কাজ করবে, এই কৌশলটা জানা দরকার। মানুষকে একটা মানে অপ্রয়োজনীয় ভাবে ওপরে তুলে না, তার বাস্তবটা শেখে সেটা স্মরণ করে। থ্যাংক ইউ আফসান ভাই। কিন্তু একটা জিনিস তো আপনি মানবেন যে শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ এটা আগের চাইতে অনেক বেড়েছে। হয়তো রিপোর্টিং হচ্ছে বেশি, সেটাও একটা কারণ হতে পারে, কিন্তু আগের চাইতে বেড়েছে এবং কৌশলও অনেক পরিবর্তন হয়েছে। আমাদের যত বিনোদন বা অন্য ধরনের জীবনযাপনের প্রক্রিয়া আসছে, সেই সাথে সাথে কৌশলগুলো যারা নির্যাতক তারা পাল্টাচ্ছে। এবং সেখানে আপনি যেটা বললেন একটু আগে যে প্যারেন্টিং একটা বড় ইস্যু, যে এটা জানার বিষয় আছে। হয়তো আমাদের যখন শৈশব ছিল তখন এই যে শিশুর বিরুদ্ধে যৌন অপরাধের পরিসর এবং প্রক্রিয়াটা এখনকার মতন হয়তো ছিল না, এটা চেঞ্জ হচ্ছে। এবং এটা যে একটা সবসময় নিজেকে তৈরি করার, নিজের জ্ঞানটাকে আপডেট করার একটা বিষয় আছে প্যারেন্ট হিসাবে বা যারা কেয়ার গিভার আছেন, সেটা একটা জায়গা। আপনার উপস্থাপনার মধ্যেও আপনি বলেছেন এবং কিছুক্ষণ আগে আবার বারবার আলোচনায় আসছে, আমিও একটা রেফারেন্স দিলাম, সেটা হলো যে ছেলে শিশুদের বিরুদ্ধে যে যৌন অপরাধ, যেখানে পরিবারে হচ্ছে, বিভিন্ন ইনস্টিটিউশনে হচ্ছে, বিভিন্ন খেলার মাঠে হচ্ছে, নাচের স্কুলে হচ্ছে, সেগুলোও তো আসলে আইনের আওতায় আনা এবং এগুলোকে বলা, এগুলো আমরা বলিও না যে বালকদের বিরুদ্ধে বা ছেলেদের বিরুদ্ধে যে এটা ধারাবাহিকভাবে হয়ে চলেছে। এবং এটাকে আমরা মনে করছি না যে এটা নিয়ে আলোচনার দরকার আছে বা এটাকে আরো পরিষ্কার করে সমাজের কাছে বলার দরকার আছে। এটা একটা জায়গা যেখানে আমার মনে হয় আমাদের নতুন কোনো প্রক্রিয়ায় যেতে হবে এবং এটা বলতে হবে, কারণ দে আর অলসো ইকুয়ালি ভালনারেবল আমাদের সোসাইটিতে, ছেলে শিশুরা। এবং সেটা নিয়ে আপনি কোনো স্পেসিফিক কিছু বলতে চান কিনা? ধন্যবাদ। আমার মনে হয় ছেলে শিশুদের উপরে যে যৌন নির্যাতন হয় এটাই তো অনেক ক্ষেত্রে বিশ্বাস করানো যায় না। তো এছাড়া ছেলে শিশুদের উপরে আমাকে একজন বলেছিল যে কোনো অসুবিধা তো নাই, ছোটবেলায় হয়েছে, কি হয়েছে, ও কি বিয়ে শাদিতে কোনো অসুবিধা হইব? মেয়ে তো বিয়ে শাদির একটা বিষয় আছে, এই জন্য ওটাকে আমলে নেওয়া হয়, ছেলে শিশুটা আমলে নেওয়া হচ্ছে না।
এই একটা কারণ। অন্য কারণ হচ্ছে আমরা ধরে নিই যে ছেলে শিশু হলেও এটা তার কোনো কালিমা না, কিন্তু এটা যে ছেলে শিশুর উপরে মানসিকভাবে এটা বিপর্যয়কারী সেটা কিন্তু আমরা জানি না, আমাদের না জানার কারণে, আমাদের অশিক্ষার কারণে, যাই হোক। তৃতীয়ত, যে যৌন নির্যাতিত সে নিজেকে বোঝাতে পারে যে আচ্ছা এটা বেড়ে ওঠার একটা অংশ, এই কারণে এই জিনিসটা হচ্ছে না। পরিবর্তনটা কোন জায়গায় হচ্ছে? পরিবর্তন হচ্ছে যে অনেক ক্ষেত্রে মেয়েরাও বেড়ে ওঠার সময় যে যৌন নির্যাতন হচ্ছে সেটাও সে একইভাবে এখন দেখে, আচ্ছা এটা জীবনের একটা অংশ। যখন আমরা এটাকে স্বাভাবিকীকরণ করছি তখন হচ্ছে সমস্যাটা, যেটা এখন হয়েই যাচ্ছে, আমরা মনে করছি না এটা আলাদা। আমি যখন মিডিয়াতে পড়ি, মিডিয়াতে আপনি একবার জিনিস দেখেন, কোন শ্রেণীর সমাজে কোন শ্রেণীর এই মধ্যে একবারে পরকীয়াটা বেশি হয়, এটা নিয়ে কেন গবেষণা হয়নি আমি জানি না। এটা হয় যার অভিবাসী শ্রমিক তাদের মধ্যে, কারণ এমনি তুলনামূলকভাবে হাতে পয়সাটা আছে, স্বামী হয়তো বছরে 2 বছরে একবার আসে, তো একটা বাচ্চা মেয়ের সঙ্গে 15-16 বছরের একটা বাচ্চা মেয়ের সঙ্গে ওর সঙ্গে আরেকজনের সঙ্গে সম্পর্ক হওয়াটা তো অস্বাভাবিক না, আপনি যে যতই খারাপ মনে করুক এটা অস্বাভাবিক না। ওই ক্ষেত্রে ও যখন এই জিনিসটা করছে তখন কি আপনি জানতে পাচ্ছেন না, গ্রামেও কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে যে এটা হতে পারে, সালিশ এখন বড় ভূমিকা পালন করে। এটাই যখন যৌন নির্যাতনের ক্ষেত্রে যায় ঠিক একই রকম হয়ে যায়, এটা তো হতেই পারাটা এখন বড় একটা বিষয় হয়ে গেছে। পয়সা দিয়ে আপনি যদি কাহালের অসুবিধায় কারা হচ্ছেন, গরিব মানুষের মনে করেন 71 সালে মুক্তিযুদ্ধের সময় গরিব মানুষের মেয়েকে উঠিয়ে নিয়ে গিয়ে পাকিস্তান আর্মির কাছে দিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিক, গ্রামের যে অবস্থাপন্ন তারা তো এটাকে খারাপ মনে করেনি, তারা মনে করে যে আমি আমার বাচ্চাকে বাঁচাবার জন্য ওকে দিয়েছি। তো তাহলে যে মানে ধর্ষণকারী সহায়ক কারা ছিল? বাংলাদেশের মানুষই সহায়কারীতে পরিণত হয়েছে। এই কারণে আমি বলছি যে এই কাল্পনিক বাস্তবতা থেকে সরে এসছে, যদি আমরা প্রকৃত বাস্তবতায় যাই তাহলে আমাদেরকে এই জিনিসগুলোকে মেনে নিয়ে আমাদের দিতে হবে আচ্ছা এইগুলোকে নিরাপদ করো, পরিসরগুলোকে নিরাপদ করো, নিরাপদ পরিসর ভিত্তিক আন্দোলনটা হওয়া দরকার। আচ্ছা এই জায়গায় এরা দুর্বল, এই জায়গায় এরা দুর্বল, এই দুর্বলতাটাকে কমাও, তাহলে আমাদের পক্ষে সম্ভব। এই যে আমি এটাকে মনে করি সবচেয়ে বেশি যে জিনিসটা হবে, আচ্ছা মেয়েটা MA পাস করেছে, বাবা মার এত মাথা খারাপ হওয়ার কি আছে যে ওকে বিয়ে দিতে হবে? ও যদি কাজ করতে পারে তাহলে ওকে বিয়ে আচ্ছা ও যদি মনে করে যে আমি বিয়ে করবো না। আমি একটা কেস বলি, আমার ছাত্রী, আমি তো মাস্টার, তো আমার তো ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্ক, মেয়েটা এসে আমাকে খুব ফ্র্যাঙ্কলি বলেছে যে আমি গে, আমার বাবা মা আমাকে বিয়ে দিচ্ছে, আমি এখন তো বাবা মাকে বলতে পারছি না আমি গে, আর আমি বিয়ে না করলে আমি যে যার সঙ্গে যে সম্পর্ক করব সেটা তো তার প্রতি অন্যায়, আমি কি বলতে পারবো? তো আমি এখন ওকে কি উত্তর দেব? আমার যদি কেউ আত্মীয় স্বজন এসে আমাকে যদি বলে আমি গে, আমার কিছু হবে না, কিন্তু ওর সংস্কৃতিতে একটা গে তো একটা খুনির চেয়ে খারাপ, তো তখন কি হবে? আমি বললাম কিন্তু দেখেন আমি আমার পরিচিত জনের মধ্যে একটা ছেলে, ও গে, ও আরেকজনের সঙ্গে থাকতো, তারপর ওদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ও বিয়ে করলো কাকে? আত্মীয় স্বজনের মধ্যে এটা খুব গোপন ছিল না, বিয়ে করলো একটু দুস্থ একটা আত্মীয়কে। তারপরে ও তো গে, ওর সঙ্গে কি করে সম্পর্ক টিকবে? ভাঙলো, ও নিজে ড্রাগে আসক্ত হলো, এবং বাবা মা যখন মরে গেল তখন দেখার কেউ নাই, ড্রাগ খেতে খেতে একসময় মরে গেল। কতগুলো ট্র্যাজেডি হলো আমরা এই জিনিসটাকে এখন ভালো না খারাপ এই পর্যায়ে না গিয়ে আমরা যদি সহজভাবে অনেকগুলো পরিসরে বলি যে আচ্ছা এই পরিসরে এ হয়, এই পরিসরে এ হয়, এই পরিসরে এ নির্যাতিত হয় এই কারণে হয়, তাহলে হয়তো আমরা কিছু করতে পারবো। এবং আমি আবার বলছি সবার জন্য উদ্দেশ্য করতে হবে। আপনি নির্যাতনকারীকে ভয় দেখাতে পারেন, কিন্তু আমাদের দেশে যে অবস্থা, এই ধারণা হচ্ছে যে নির্যাতন করে ওকে ভয় দেখাও, নির্যাতন কমে যাবে। কোনোদিন পৃথিবীতে কোথাও হয়নি। পৃথিবীতে কোন দেশ আছে যেখানে নির্যাতনকারীর বিরুদ্ধে আইন নাই? কোন দেশ? সব দেশে আছে, নির্যাতন তাতে কমেনি। কোন দেশে নির্যাতিতকে সহায়তা করার সুযোগ আছে? কিছু কিছু দেশে আছে, সেই দেশে মানুষের অবস্থা ভালো আছে। এখন আমাদের দেশে ওই পরিস্থিতি তৈরি করা সম্ভব কিনা ভেবে দেখুন।
যেমন ধরেন আমি জাস্ট দেখলাম যে মাদ্রাসা কি ঘরে বাচ্চাদের জন্য করা যায়, যে কোনো জায়গায় মাদ্রাসা কেন লোকে ভাবে যে মাদ্রাসায় হয়, কারণ ওটা আইসোসেক্সুয়াল, ওখানে সব ছেলে থাকে, ওখানে হবেই। আমরা মৌলভী সাহেব যখন মানে বয়স্ক একটা অ্যাডাল্ট যখন বাচ্চাকে ছাত্রকে করে তখন আমরা সেটা দেখতে পাই, সেটা হচ্ছে আইন। কিন্তু ওই সমকামী ছেলে মেয়েগুলো, আপনি আপনার যারা হোস্টেলে থেকেছে তাদের সঙ্গে একটু কথা বলে দেখবেন, প্রতিটা হোস্টেলে বাংলাদেশের সমকামিতা হয়, এগুলো হলো আইসোসেক্সুয়াল। ওই সময় তার একটা যৌন ক্ষুধা থাকে, সে তো মেয়ে পাচ্ছে না, চরিতার্থ করতে পারছে না, এবং এটা বায়োলজিক্যাল। একটা খুব ভালো বই আছে, যদি কারো সুযোগ হয়, নেকেড এপ নাম, ওটা প্রাণীর মধ্যেও আছে, প্রাণী ও সাময়িক সমকামিতা সকল প্রাণীর মধ্যে আছে, তখন সে উভয় পাবে না। কিন্তু এই কাজটা কি কেউ করেছে 20-25 বছরে? কেন করেনি আমি জানি না। হ্যাঁ, হতে পারে যে ডোনারদের আগ্রহ কম আছে, এই কারণে এতগুলোর পরে যৌন নির্যাতনের ব্যাপারে আগ্রহ কম আছে। অন্যান্য বিষয়গুলো নিয়ে দেখি, কিন্তু এটা তো নির্যাতন সরাসরি। আপনি আর আমি একটা বিষয় নিয়ে কাজ করেছি, এবং কোর্টের কেস দেখলি, ওই যে সমকামী কেসটা কেন আমি বললাম, বাবা কেস করে দিয়েছে, দুজনের বয়সই 18-র উপরে, যে আমার মেয়েকে ওই মেয়েটা ফুসলিয়ে নিয়ে গেছে। আপনি তো জানেন, আপনি নিজে, বইটার নাম কি ছিল, আই ওয়ান্ট টু গো হোমে যে কেস করে দিয়েছিলাম, বাবা মা কেস করে, পুলিশ পয়সা খেয়ে ওই পিছনে লেগে যায়। তো এখানে দুজন সমকামী আলাদা থাকতে চায়। ওই যে একটা কি ড্রাইভার না কাকে বিয়ে করেছে এক মহিলা ডাক্তার, সেটা নিয়ে তোলপাড় হয়ে গেল। ও যদি বিয়ে করে, ও প্রাপ্তবয়স্ক, তা কার কি অসুবিধা আছে যদি আইন পুলিশের পছন্দ হয়নি? অনেক ধন্যবাদ আফসান ভাই। আসলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, যৌন নির্যাতন থেকে শিশুকে রক্ষা, 1 ঘন্টা মোটেই যথেষ্ট নয়। আমরা আজকে আলোচনার কিছু সূত্রপাত করেছি, এবং আফসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, নঈম ভাইকেও ধন্যবাদ, যারা আমাদের সঙ্গে ছিলেন, মন্তব্য করেছেন, প্রশ্ন করেছেন, তাদের সবার জন্য প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমরা আজকে কিছু প্রশ্নের উত্তর দিয়েছি, সব প্রশ্নের উত্তর দিতে পারি নাই, তবে আমরা চেষ্টা করব শিশুরাই সব ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের মাধ্যমে ধারাবাহিকভাবে ওই প্রশ্নগুলোর কিছু উত্তর দিতে। এবং আপনাদের যদি আরো প্রশ্ন থাকে, আপনারা শিশুরাই সব ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে আমাদের পাঠাতে পারেন। আমার কাছে মনে হয় আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, এবং আফসান ভাই যেটা বলেছেন যে নির্মোহভাবে আসলে দেখতে হবে। আমরা অনেক সময় উট পাখির মতো চোখ বুজে ঘুমাই, কিন্তু আসলে আমাদের পরিবারগুলো কেমন, সমাজ কেমন, সেই বাস্তবতাটা আমাদেরকে মেনে নিয়েই এগোতে হবে। কারণ আমরা জানি সারা পৃথিবীতেই কিন্তু নারী এবং শিশুরা তার ঘরের মধ্যেই সবচেয়ে বেশি নির্যাতনের ঝুঁকির মধ্যে থাকে, নির্যাতিত হয়। আমরা যেহেতু পরিবারটাকে খুব পবিত্র একটা প্রতিষ্ঠান হিসেবে ভাবতে পছন্দ করি, এবং পরিবারের গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু পরিবারের যে খারাপ দিকগুলো আছে ওগুলো নিয়েও আমাদের সচেতনতা বাড়াতে হবে। আফসান ভাই মানে রাষ্ট্রীয় পর্যায়ে আইন এবং নীতির কথা বলেছেন, সেইখানে আমাদের শিশুদেরকে সমান নাগরিক হিসেবে দেখা হচ্ছে কিনা সেটা যেমন নীতি নির্ধারকদের ভাবতে হবে, পাশাপাশি রিসার্চের ব্যাপার এসছে, যারা একাডেমিয়ায় আছেন তারা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সমাজে যে পরিবর্তনগুলো হচ্ছে সেই বিষয়গুলো ধরার মতো গবেষণা করছেন কিনা, যারা প্রোগ্রামেটিক রেসপন্স করছেন, এনজিও গুলো আছেন, ডোনাররা ফান্ড করছেন, তারা আসলে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ফান্ড করার দরকার আছে, প্রোগ্রাম এবং অ্যাডভোকেসি করার দরকার আছে, সেগুলো নিয়েও চিন্তা ভাবনার দরকার আছে। এবং পাশাপাশি সমাজের যে অন্য সবাই, মা বাবা থেকে শুরু করে শিক্ষক, মিডিয়া, অন্য সব সেবা দানকারী, প্রত্যেকেই আসলে প্রত্যেকের জায়গা থেকে শিশুর দৃষ্টি দিয়ে বিষয়গুলোকে দেখছে কিনা, শিশুকে বোঝার চেষ্টা করছে কিনা, শিশু সংবেদনশীল আচরণ করছে কিনা, সেই বিষয়টা নিয়ে ভাবছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। আমরা মনে করি এই বিষয় এবং শিশুদের অধিকার বাস্তবায়নের অন্য অনেক বিষয় নিয়েই শিশুরা সব কাজ করে যাবে, এবং আমরা বিশ্বাস করছি যে আপনাদের সবার সহযোগিতাতেই একটি শিশু সংবেদনশীল সমাজ গড়া সম্ভব, এবং এই পরিবর্তনটা আনার ক্ষেত্রে আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব পালন করি, তাহলেই আমাদের সমাজটা শিশুদের জন্য আরো বাসযোগ্য হয়ে উঠবে। কিন্তু আজকের 1 ঘন্টার আলোচনা থেকেই বোঝা গেছে এটা অনেক দীর্ঘ একটা যাত্রা। আমরা 20-25 বছর ধরেই জানি যে শিশুরা যৌন নির্যাতনের শিকার হয়, গবেষণা সেটা বলেছে, কিন্তু এখনো একটা ট্যাবু পর্যায়ে রয়ে গেছে। আমরা এখন এই বিষয়টা নিয়ে কথা বলতেও স্বচ্ছন্দ নই, বিষয়টিকে আমরা গোপন রাখার চেষ্টা করছি। শিশুদেরকে সচেতন করার ক্ষেত্রে আমরা তেমন ভূমিকা
নিচ্ছি না, এবং শিশুদের সঙ্গে আমাদের যে যোগাযোগ বাড়ানোর ব্যাপারটা, সেক্ষেত্রে আমাদের আরো উদ্যোগী হওয়ার প্রয়োজন আছে। আজকের আলোচনা থেকে আমার এটাই মনে হয় যে আমাদের সবাই মিলে আসলে আরো অনেক বেশি কাজ করতে হবে, অনেক আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে, এবং প্রত্যেকের কাজটাকে আরো ভালোভাবে করতে হবে, এবং তাহলেই হয়তো আমাদের সমাজটা শিশুদের জন্য সংবেদনশীল, শিশুদের জন্য আরো বাসযোগ্য হয়ে উঠবে। তো আপনাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের ফেসবুক লাইভ শেষ করছি। শিশুরা এসবের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।